স্বাগত জানাচ্ছি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে যুব উন্নয়ন অধিদপ্তর পরিচালিত ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড বাস্তবায়নে দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্পের সফলতার গল্প অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আমি শান্তা জাহান রয়েছি এবং আমার সাথে হাজির রয়েছেন দুজন সফল মানুষ, যাদের কাছ থেকে তাদের সফলতার গল্প শুনবো, প্রশিক্ষণের গল্প শুনবো এবং একই সাথে এই সফলতা এবং প্রশিক্ষণ তাদের জীবনযাত্রার মানে কতখানি পরিবর্তন এনেছে সেটাও জানতে চাই। চলুন পরিচিত হয়ে নিই আমাদের আজকের অতিথির সাথে। আমার সাথে রয়েছেন মোহাম্মদ মিনহাজুল ইসলাম, সিরাজগঞ্জ থেকে এসেছেন, এবং তার পরবর্তীতে রয়েছেন মোহাম্মদ শাহ রাব্বি ফ্রম মানিকগঞ্জ। অনেক অনেক শুভেচ্ছা আপনাদের দুজনকেই। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের সফলতার গল্প জানতে চাই। প্রথমে আমি নিজেদের সম্পর্কে জানি, আপনারাই আপনাদের সম্পর্কে সবচেয়ে ভালো বলতে পারবেন। সো প্রথমে মিনহাজ একটু বলবেন। জি, আমি মোহাম্মদ মিনহাজুল ইসলাম। আমি এবার ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে অনার্স ফাইনাল ইয়ার কমপ্লিট করছি এবং পাশাপাশি একজন গ্রাফিক্স ডিজাইনার এবং ডিজিটাল মার্কেটার এক্সপার্ট। রাব্বি। জি ধন্যবাদ আপনাকে। তো আমি বর্তমানে ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষক হিসেবে আছি ডিজিটাল মার্কেটিংয়ে। তো এর পাশাপাশি আমি প্রেফার্ড ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছি freelancer.com-এ আর কি, আর আপওয়ার্কে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছি। তো ওখানে আমি ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিয়ে থাকি। তো এই পর্যন্ত আমার প্রায় 200টা উপর ক্লায়েন্টকে তাদেরকে সার্ভিস দেওয়ার সার্ভ করার অভিজ্ঞতা হয়েছে। প্রথমে আমি মিনহাজের কাছ থেকে জানতে চাই যে মিনহাজ, কেন মনে হলো যে ফ্রিল্যান্সিং আপনার করা উচিত? প্রথমে ইউটিউব থেকে কিছু কিছু শিখতে পারছি। তা শেখার পরে আমি যখন দেখলাম, আমাদের এক ফ্রেন্ডের মাধ্যমে আমি জানতে পারি আর কি, যে ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড নামে একটা প্রতিষ্ঠান আছে যারা যুব উন্নয়নের সাথে সংযুক্ত হয়ে এরকম একটা কোর্স রান করতেছে, যাতে ফ্রিল্যান্সিং শেখানো হবে এবং সেখান থেকে আমরা ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট পেয়ে আমরা ডলার আর্নিং করতে পারবো আর কি। তো এরকম শোনার পরে আমি বললাম যে তাহলে তো আমার এখানে যুক্ত হওয়া উচিত, যেহেতু আমার ফ্রিল্যান্সিংয়ের দিকে আগ্রহ আছে। তো আমি পড়াশোনার পাশাপাশি তো একবার ভাবলাম যে যদি পড়াশোনায় এটার ক্ষতি হয়ে যায় তো কি হবে। আবার ভাবলাম যে যদি এখন স্কিল না শিখতে পারি তাহলে তো আমার সম্ভব হবে না পরে শেখা। তো আমি তারপরে যোগাযোগ করি, তারপরে এখানে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করার পরে এখানে সিলেক্টেড হওয়ার পরে আমি এখানে 3 মাস ক্লাস করি এবং ক্লাস চলাকালীন সময় আর্নিং করতে থাকি। আলহামদুলিল্লাহ করার পরে এখন আমি এই পর্যায়ে আসছি। এখন আমি মান্থলি মিনিমাম $300-400 চলে আসে, খুব ইজিলি আর্ন করতে পারছি। জি ওকে, আরো ডিটেইল আপনার কাছ থেকে শুনবো। এবারে রাব্বি বলুন, রাব্বি তো প্রশিক্ষক হিসেবে কাজ করছেন, সেটা কতদিন হলো? আমার প্রশিক্ষক হিসেবে কাজ করা 2 বছর। 2 বছর যাবত। তো আমি যদি আমার গল্পটা বলি, যে আমি 2019 সালে গ্রাজুয়েশন কমপ্লিট করছি, দ্যাট মিনস আন্ডার গ্রাজুয়েট যেটাকে বলি আমরা, অনার্স কমপ্লিট করেছি 2019 সালে। এরপর আমি আসলে মূলত আরএমজি সেক্টরে জয়েন করি, গার্মেন্টস ট্র্যাকে। তো ওখানে আমি ছিলাম কোয়ালিটি অডিটর হিসেবে। তো ওইখানে ঢুকে কিছু সমস্যার সম্মুখীন হয়েছি। আমার হলো অ্যাজমার প্রবলেম। তো ওইখানে তো যেহেতু ডাস্টের প্রবলেম, তো সেই ক্ষেত্রে আমি আসলে যখন কাজ করি ডাস্টের কারণে আসলে আমি দীর্ঘদিন সাস্টেন করতে পারিনি। ওইখানে প্রায় 1.5-2 বছরের মতো আমি কাজ করছি। এরপর আমার প্রবলেমটা যখন বাড়ে, এরপর আমি আসলে ওই জবটা ছেড়ে দিই। তো যেহেতু আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট শেষ, তো পরিবারের আমি বড় ছেলে, তো সেই ক্ষেত্রে অবশ্যই ফ্যামিলি থেকে একটা চাপ থাকে বা নিজের ব্যক্তিগত রেসপন্সিবিলিটি থাকে। তো এখন আমি আসলে অন্য সেক্টরে, বিশেষ করে কর্পোরেট সেক্টরে আসলে অ্যাপ্লাই করার চেষ্টা করলাম। বিভিন্ন জায়গায় আসলে অ্যাপ্লাই করার চেষ্টা করছি, কিন্তু কোনোভাবে হয় না। তো বর্তমান যদি চাকরির কথা বলি, আসলে রেফারেন্স ছাড়া, খুব একটা ভালো রেফারেন্স ছাড়া ভালো একটা জায়গায় পৌঁছানোটা অনেকেরই অসম্ভব। এখান থেকে আমি মূলত ফার্স্ট গ্রাফিক ডিজাইন এবং ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের উপর যুব উন্নয়নের 3 মাসের 2টা আলাদা আলাদা কোর্স করি। হ্যাঁ, তার মানে 3 মান্থে 2টো কোর্স নাকি 3 মান্থে 2টো কোর্স, এট এ টাইম আমি 2টা কোর্স করি। এটা ছিল তখন 2020-21 সালে। করোনাকালীন সময়টাতে আপনার জন্য এই কোর্সটা কি মানে খুব বেশি সহজ ছিল তখন? সহজ তো অবশ্যই ছিল না। ওইখানে যেহেতু আমি ভর্তি হয়ে গেছি আর ওরাও এটা এনরোল করে ফেলেছে, তো ফিজিক্যালি করা পসিবল ছিল না। তো সেই ক্ষেত্রে ওনারা আসলে অনলাইনে ক্লাসটা করেছে। এখন মূলত আসলে বর্তমানে প্রবলেমটা কি, অনলাইনে যদি আমাদের শিখতে হয় তো শেখার অনেক স্কোপ আছে, ইউটিউব আছে, অনেক কিছু আছে। আসলে ইউটিউবে বা অনলাইনে আসলে আমি নিজে পার্সোনালি
অতটা কমফোর্টেবল ফিল করি না, যতটা আমি আসলে অফলাইনে শিখতে যতটুকু শিখতে আমরা পারি। তো স্কুল লাইফ অর লাইক আমাদের Right, কলেজ লাইফে সবসময় ফিজিক্যালি টিচারদের কাছ থেকে জি। সবকিছু বুঝে অভ্যস্ত। ওই কোর্সটা কমপ্লিট হয়, কিন্তু আসলে আমি আসলে গ্রাফিক ডিজাইনার হিসেবে অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার হিসেবে নিজেকে ওইভাবে শাইন করতে পারি না। এরপরে কিছুদিন চলে গেল, আমি আসলে ওইভাবে নিজেকে কোনো জায়গায় কোনো ভালো চাকরিও পাচ্ছি না। একটা দুইটা যে কোর্স করছি সেই কোর্স থেকেও ভালো আউটকাম পাচ্ছিলাম না। এখন আমি আসলে ভাবতেছি যে গ্রাফিক ডিজাইনটাও আমার জন্য না, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটাও আমার জন্য না। এরপরে কিছুদিন পর বা কিছু বছর পর যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং যে কোর্সটা আছে 64 জেলার, সেটা আসলে চালু হলো। ঠিক আছে, এখন যেহেতু আমি ওই যুব উন্নয়নের সাথে পূর্ব পরিচিত, তো খোঁজ খবর রাখা হয় কখন কি কোর্স ওরা আর কি এনরোল করে। দেন আমি আসলে এই ইলার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের মাধ্যমে যুব উন্নয়নের এই ভর্তি পরীক্ষাটা দিই। ভর্তি পরীক্ষার পর আমার ভাইবা হয়, তো ভাইভাতে আমি আলহামদুলিল্লাহ সিলেক্টেড হই। দেন ওইখান থেকেই আসলে আমার জার্নিটা শুরু হয়, মূল জার্নিটা শুরু হয়। এরপর আমি আসলে যদি ফ্র্যাঙ্কলি বলি যে আমি নিজেকে খুব ছোটবেলা থেকে টেক এনথুজিয়াস্ট হিসেবে ভাবতাম, মনে করতাম যে আসলে আমি অনেক কিছু পারি বুঝি, মানে হয় না যে টুকটাক জিনিস করা হয়, আগ্রহটা খুব বেশি। তো এই পার্সপেক্টিভ থেকে ডিজিটাল মার্কেটিংটা শেখা শুরু করলাম। মনে হয়েছিল যে না, আসলে এত কিছু জানি, ওইটাও মনে হয় জানবো, পারবো। তো যখন আমি আসলে কোর্স এনরোল করি, তখন দেখতেছি যে আসলে আমার আসলে কিছুই জানি না। এতদিন যা আমি আসলে জানতাম বা বুঝতাম, একটা কম্পিউটার, তারপর ফোন, যাই জানতাম বুঝতাম না কেন, আসলে ট্র্যাকটাই পুরো আলাদা। তো দেন ফাইন, আমি আসলে আমার ক্লাসগুলো আসলে নিয়মিত, যেহেতু 8 ঘন্টা ক্লাস, দীর্ঘ একটা সময়, তো এই সময়ের মধ্যে প্রশিক্ষক যারা ছিলেন, আমি আসলে আমার যারা টিচার ছিলেন তাদের কথা এখনও স্মরণ করি। আমি যদি মনে করি যে আমি এখন বর্তমানে নিজেও একজন প্রশিক্ষক, এই প্রশিক্ষক হিসেবে আসার পিছনে ওনাদের খুব ভূমিকা ছিল। আমি যদি বলি 90% ভূমিকাই হলো ওনাদের। তারা অনেক বেশি ইন্সপায়ার্ড, উনি অনেক বেশি অভিজ্ঞ। যে কোনো ধরনের প্রবলেম আমি ফেস করছি না কেন, তারা আমাকে সাহায্য করছে। দেন আমি প্রশিক্ষণটা নেওয়া শুরু করি। প্রশিক্ষণ নেওয়া শুরু করার পর আলহামদুলিল্লাহ আমি প্রায় 1.5 মাসের মধ্যে আমি একটা মার্কেট প্লেসে কাজ পাই। তো সেই মার্কেট প্লেসটা ছিল freelancer.com। বর্তমানে আমি যেখানে প্রেফার্ড ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছি। আচ্ছা, এই পুরো গল্পটা শুনতে চাই রাব্বি, কিন্তু তার আগে মিনহাজের কাছ থেকে একটু জানবো যে মিনহাজ তো স্টুডেন্ট ছিল, রাব্বি তো অলরেডি গ্রাজুয়েশন কমপ্লিট করা ছিল, জব করছিল, তো তার জন্য সময় বের করাটা একটু সহজই ছিল। মিনহাজের জন্য তো নিশ্চয়ই সহজ ছিল না, কারণ ফাইনাল ইয়ারের দিকে যাচ্ছে, পড়াশোনার একটা প্রেশার, ভালো রেজাল্ট করার একটা প্রেশার থাকে, তার পাশাপাশি 8 ঘন্টা সময় দেয়া কতটা সহজ ছিল? বিষয়টা অতটাও সহজ ছিল না আসলে। আমার তখন ফাইনাল ইয়ার চলতেছে এবং ফাইনাল ইয়ারের এক্সামের আগে এটা আসলে আমার কোর্সটার এনরোল করা হয়। তো যখন এই যে ডেটটা আগে আসছে, তো মাঝখানে আমাদের যেহেতু ন্যাশনাল ইউনিভার্সিটি, আমাদের হচ্ছে ফর্ম ফিল আপ করার পরে আপনার 2 থেকে 3 মাস একটা গ্যাপ থাকে। তো আমি ভাবলাম যে যেহেতু এই গ্যাপের ভিতরে আছে, তো আমি এনরোল করার পাশাপাশি এখানে 8 ঘন্টা সময় দিতে হয় এবং এইখানে 8টা ঘন্টা সময় দিয়ে বাসায় আবার রাতে পড়াশোনা প্লাস পাশাপাশি আমাকে যে ডেইলি কাজগুলো দেওয়া হতো, হোমওয়ার্ক দেওয়া হতো, সেগুলো আমি ডেইলি প্র্যাকটিস করতাম আর কি। তো একই সাথে আমাকে দুইটাই একসাথে চালিয়ে যেতে হয়েছে। সো একটা চ্যালেঞ্জিং সময় কিন্তু পার করতে হয়েছে মিনহাজকে। যেহেতু টার্গেট নিয়েছিলাম যে আমাকে আর্নিং করতেই হবে, অনলাইন থেকে ফ্রিল্যান্সিং শিখতে হবে, একটা স্কিল শিখে আর্নিং করতে হবে, তো এই রিস্কটা একটু নিয়ে নিয়েছিলাম যে যা হলো আমার দুটো একসাথে হয়ে যাবে। আসলে রিস্ক না নিলে কিন্তু কোনো কিছু গেইন করা যায় না, এটা আমরা সবসময়ই জানি। আমি এবারে রাবিয়া আপনার কাছ থেকে একটু জানতে চাই, আপনি টিচারদের সম্পর্কে বলছিলেন যে তারা খুবই হেল্পফুল ছিল, আপনাকে সহায়তা করেছে। আমি একটু জানতে চাই যে শুরুটা যখন করলেন, কোন বিষয়গুলো আসলে বেশি কঠিন মনে হয়েছিল? আপনি যে কোনো পেশায় যান না কেন, প্রত্যেকটা পেশার ভিতরে কিন্তু কিছু না কিছু চ্যালেঞ্জেস আছে, ঠিক আছে? আর আমরা যারা আসলে ফ্রিল্যান্সিং করি, তো ফ্রিল্যান্সিংগুলো আসলে কি হিসেবে করতেছি, এক একটা স্কিল আমরা ক্লায়েন্টকে ডেলিভার করতেছি, এগুলো কিন্তু এক একটা বিশেষায়িত স্কিল। নর্মাল পড়াশোনা আর আপনি যদি বলেন যে ফ্রিল্যান্সিং করার মাধ্যমে যে সার্ভিসগুলো দিই, এগুলো একটা বিশেষায়িত স্কিল। তো প্রত্যেকটা বিশেষায়িত স্কিল অবশ্যই চ্যালেঞ্জিং দেখেই এগুলোর ডিমান্ড কিন্তু বেশি, ঠিক আছে? তো এই হিসেবে তো টপিকগুলো যেহেতু আমার কাছে খুব নতুন, প্ল্যাটফর্মগুলো যেহেতু আমার কাছে নতুন, তো ফার্স্ট টাইম আমার কাছে একটু কোপ আপ করতে একটু কঠিন লাগছিল। কিন্তু এরপরও আমি আসলে 8 ঘন্টা তো ক্লাস করছি, এদিকে ক্লাস করার পর মানে আমাদের যারা ট্রেনার ছিলেন
শিক্ষক ছিলেন, ওনারা যে জিনিসগুলো আমাদেরকে বলছে যে এগুলো আপনারা আরেকটু ভালোভাবে যাচাই করবেন, প্র্যাকটিস করবেন, আমি বাসায় যে ওই জিনিসগুলো আরেকটু ইউটিউব আছে, অন্যান্য যে রিসোর্সগুলো আছে সেই রিসোর্সগুলো ঘাটাঘাটি করে আরও নিজেকে ডেভেলপ করার চেষ্টা করছি। আচ্ছা, মিনহাজ বলছিলেন যে খুব অল্প সময়ে আপনি আর্ন করা শুরু করেন। জি প্রথম আর্নিং কত ছিল মিনহাজের? আমার প্রথম আর্নিং ছিল $25 মতো। $25। জি, $25 এটা একটা কাজ কতদিনের পাই। মধ্যে প্রশিক্ষণ শুরু এটা আমি করেন? প্রশিক্ষণ শুরু হওয়ার 2 মাসের ভিতরে এই কাজটা পেয়েছিলাম আমি। আমাদের ট্রেনার ফার্স্টের দিকে কমিউনিকেশনের জন্য তাদের হেল্প নিছি যে যাতে এই কাজটা আমি পাই। তো পাওয়ার পরে আমি এই কাজটা সঠিকভাবে ডেলিভারি করার পরে আমাকে $25 দেওয়া হয়। কাজটা ছিল $20 আর টিপস হিসেবে $5 আমাকে পে করেছিল। প্রথম কাজে $5 টিপস, বা রাব্বির প্রথম ইনকাম কত ছিল? আমার প্রথম আর্নিংটা খুব একটা বেশি ছিল না, এটা $8 ছিল। আচ্ছা। যদিও এটা কম, কিন্তু ফার্স্ট টাইম এখানে আসলে আমি কারো হেল্প নিই নাই। বললাম যে আমি আসলে কাজটা পাবো, এটা কম হোক কিন্তু আমি সাকসেসফুলি কাজটা ডেলিভার করব। আর মার্কেট প্লেসে আসলে কাজ পাওয়ার থেকে কাজটা ঠিকঠাকভাবে ডেলিভার করাটা খুব চ্যালেঞ্জিং বিষয়। ওখানে রিভিউর একটা ব্যাপার আছে যে আমি যদি ফার্স্ট টাইম কাজটা ঠিকঠাকভাবে না দিই তাহলে ওনারা আমাকে ব্যাড রিভিউ দিবে। মানে কাজটা ডেলিভার হওয়ার পরে ক্লায়েন্টের যে একটা রিভিউ আছে সেটা অ্যাকচুয়ালি পরবর্তী ক্যারিয়ার গঠনে গঠনে সবচেয়ে খুব বেশি ইম্প্যাক্টফুল। তো এই কারণে আমি আসলে কাজটা কম প্রাইসেই নিছি, যাতে করে আমার আসলে প্রোফাইলে একটা রিভিউ অ্যাড হোক, দেন আমি আসলে পরবর্তীতেই করবো এই রিভিউটা কাজে লেগেই ভবিষ্যতে নিজেকে বিল্ড আপ করবো। তো $8 কাজ ছিল। বর্তমানের ইনকাম যদি জানতে চাই যে এখন মিনিমাম কত থাকে পার মান্থ, অথবা ম্যাক্সিমাম আপনারা এখনো পর্যন্ত কত আর্ন করতে পেরেছেন এক মাসে? আচ্ছা, আমি আমারটা যদি বলি যে ম্যাক্সিমাম আমি এক মাসে $2500 পর্যন্ত আর্ন করছি। আর এখন যেহেতু আমি জব করছি, ইন দ্য মিন টাইম আসলে ফ্রিল্যান্সিংও করছি, তো ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে এখন আর আমি বর্তমানে নতুন করে ক্লায়েন্ট হান্ট করি না। ওই যে তখনকার সময় যে ক্লায়েন্টগুলোর সাথে আমি কাজ করছিলাম, তো ওদের সাথে আমার একটা ভালো রিলেশন বিল্ড আপ হয়ে গেছে। তো ওরাই আর কি আমাকে প্রত্যেক মাসে আসলে কাজ দেয়, ওই কাজগুলোই আমি আসলে করি। তো সেই হিসেবে যদি আমি আর্নিং বলি যে আমার আসলে মার্কেট প্লেস থেকে $500 থেকে $700 মতো আসে, আপ ডাউন হয়, মিনিমাম হ্যাঁ এরকম আসে। আর এদিকে যেহেতু জব করি, তো জবেরও একটা অন্য টাইমিং আছে, তো জব থেকেও আসে। মিনহাজের কাছে থেকে এবারে একটু জানতে চাই যে মিনহাজ মিনিমাম কত আর্ন করা হয় এবং ম্যাক্সিমাম এখনো পর্যন্ত এক মাসে আর্নিং কত ছিল? এখন যেহেতু আমার রেগুলার কাজ করা হয় মার্কেট প্লেসে, তো মিনিমাম $400 থেকে $500 মতো একটা আর্নিং থাকে রেগুলার। সর্বোচ্চ মানে এক মাসের আর্নিং ছিল একটা, ওই মাসে আমার সবচেয়ে বেশি আর্নিং হয়েছিল $700 মতো একটা আর্নিং পেয়েছিলাম আমি। সো যখন বাসায় প্রথম জানলো যে আমার সন্তান এত টাকা আর্ন করছে, তখন আসলে সবার মনোভাবটা কেমন ছিল? বাসার সবাই অনেক খুশি হয়েছিল, যেহেতু আমার প্রথম আর্নিং আসছিল ওইরকম। আর তারা জানতো যে তাদের ছেলে শুধু লেখাপড়া করে আর কিছু করে না, বাসায় থাকে চুপচাপ বসে সারাদিন একটা কম্পিউটার নিয়ে পড়ে থাকে, তারা এতটুকুই জানতো। বাট তো যখন যারা জানতে পারছে যে এর থেকে তাদের ছেলে আর্নিং করতেছে, তো তারা অনেক খুশি হয়েছিল আর কি। রাব্বির ক্ষেত্রে কি পরিবর্তন এসেছিল প্রথম যখন বাসায় জানতে পারেন? পরিবর্তন যেহেতু আমি ইতিমধ্যে বলেছি যে আমি আসলে গ্র্যাজুয়েটেড একজন বেকার, তো সেই ক্ষেত্রে তো ফ্যামিলিতে খুব একটা চাপ থাকে, ফ্রাস্ট্রেশন কাজ করে, এক্সপেকটেশন থাকে যে ছেলের একটা কন্ট্রিবিউশন থাকবে, যে বাবা মারও একটা ছিল, ওনাদেরও বয়স হয়েছে, আর তার মধ্যে আমি হলো বড় ছেলে, তো সবকিছু মিলিয়ে আমার প্রতি অনেকটা প্রেশার ছিল। তো যখন আসলে আমি আসলে ফার্স্ট ইনকাম করতে পারছি আর এখান থেকে আমি ক্যারিয়ার ডেভেলপ করার মধ্যে যাচ্ছিলাম, তখন আসলে আমার আম্মু খুব খুশি হয়েছিল, আব্বু খুব খুশি হয়েছিল যে না, যে সে পারবে, দোয়া আছে। মিনহাজ এবং রাব্বি দুজনের কাছ থেকে আরো অনেক গল্প শুনবার রয়েছে, আমি ছোট্ট একটি বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, রয়েছেন আমাদের সাথে জিটিভির পর্দায় আমাদের নিয়মিত আয়োজন সফলতার গল্পে। ছোট্ট একটি বিরতির পরে আবারও ফিরে আসছি, চোখ রাখুন জিটিভিতে। আফটার ব্রেক সফলতার গল্পে আরও একবার আমন্ত্রণ আপনাদের সকলকে। প্রশিক্ষক হিসেবে জয়েন করার প্ল্যানটা কিভাবে? প্রশিক্ষক হিসেবে জয়েন করার যদি কথা বলি, যে আমি যখন ইন্টারে পড়ি, তো ইন্টার থেকেই আমি আসলে স্টুডেন্ট পড়াতাম, মানে টিউশন করাতাম। এরপর ভার্সিটিতে ওঠার পর আমি বিভিন্ন কোচিং সেন্টারে প্রশিক্ষণ দিই, তো সেই ক্ষেত্রে আমার আসলে প্রশিক্ষণ দেওয়ার প্রতি একটা ভালো অভিজ্ঞতা আছে, স্টুডেন্টদের সাথে কানেক্ট করার যে ব্যাপারটা, সেই অভিজ্ঞতাটা আমার খুব ভালো এবং আমি এটা আসলে খুব এনজয় করি। কারণ কর্পোরেট ইতিমধ্যে যেহেতু আমি চাকরি করছি, কারণ কর্পোরেট লাইফটা জানি, প্রশিক্ষক হিসেবে একটা সম্মান আছে।
তো সেই পার্সপেক্টিভ থেকে আমি মনে করলাম যে না, যদি আমি প্রশিক্ষক হতে পারি তো এই জিনিসটা বেটার হয়। তো আমাদের ইলার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডে আমাদের এখানে যারা ছাত্র তাদের মধ্যে আসলে কে প্রশিক্ষক হতে পারবে এরকম মানুষ বাছাই করলো। এর মধ্যে আমিও নিজের নাম দিলাম। এরপর আমাদের ট্রেনিং সেশনস চললো। তো ট্রেনিং সেশনে আমাদের যারা কর্তৃপক্ষ ছিলেন তারা দেখলেন যে না, আমি ক্যাপাবল। এরপরে আমাকে ফার্স্ট একটা প্রজেক্টে দেওয়া হলো ট্রেনার হিসেবে। সেটা হলো ডিওআইসিটি, ঠিক আছে, ডিপার্টমেন্ট অফ আইসিটি ডিভিশন। এটা নরসিংদীতে ছিল 3 মাসের একটা প্রশিক্ষণ কোর্স। সেখানে আমি একজন প্রশিক্ষক হিসেবে ফার্স্ট টাইম জয়েন করি। তো এরপর থেকে আর জার্নিটা আসলে আমার পিছনে তাকাতে হয়নি, এরপরে কন্টিনিউ। সফলতার গল্পের পাশে আসলে আমি প্রশিক্ষণ রিলেটেড বেশ কিছু বিষয় জানতে চাই, যাতে করে যারা নতুনভাবে শেখার প্রত্যয় নিয়েছেন বা চেষ্টা করছেন তারা যেন আপনাদের কাছ থেকে কিছুটা হলেও জানতে পারেন। প্রথমে আমাকে একটু বলবেন যে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন বা অন্যান্য যে বিষয়গুলো আপনাদের ছিল সেখানে আসলে কোনটাকে আপনাদের কাছে কঠিন মনে হয়েছে? মিনহাজের কাছে কোনটাকে মনে হয়েছে যে এটা বেশ কঠিন ছিল? কঠিনের ভিতরে গ্রাফিক ডিজাইনটা তুলনামূলকভাবে একটু কঠিন, কারণ এইখানে হিউম্যান সাইকোলজি বুঝে ডিজাইন করতে হয়, যে আমি যে ডিজাইন করব এটা যে দেখতেছে সে কি পছন্দ করতেছে কিনা। তারপরে এটা যে শুধুমাত্র নিজের পছন্দ বা নিজের কাজকে চাপিয়ে দেয়া যায় না। জি, তো এটা যে দেখবে তার পছন্দ হবে কিনা, কিংবা এইটা আমি যদি কোথাও ব্যানার বা কোনো জায়গায় লাগাই তো এইটা দেখে লোকজন আমার দিকে কনভার্ট হবে কিনা, আমার যদি বিজনেসের জন্য আমি তৈরি করি তাহলে আমার বিজনেসের দিকে তারা অগ্রসর হবে কিনা, এগুলোর জন্য আসলে গ্রাফিক ডিজাইনার অনেক কিছু চিন্তা করতে হয়। তো গ্রাফিক ডিজাইনটা আসলে একটু কঠিন মনে হয়েছে আমার কাছে। রাব্বি, আপনার কাছে কোনটাকে কঠিন মনে হয়েছিল? আসলে আমি আসলে কঠিন বলবো না, ব্যাপারটা হলো প্যাশন। আপনার যেই সেক্টরে প্যাশন থাকবে সেটা যতই কঠিন হোক না কেন সেটা আপনি আসলে ওভারকাম করতে পারবেন। তো আমি যেহেতু বললাম যে আমি গ্রাফিক ডিজাইনও করেছি, ডিজিটাল মার্কেটিং এর কোর্সও করেছি, তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে না, আমার কাছে ডিজিটাল মার্কেটিংটাই আমার সাথে যায় আর কি। আর গ্রাফিক ডিজাইনের ব্যাপারটা ভাই যেটা বললেন যে ক্রিয়েটিভ থিঙ্কিং, আপনি যদি ক্রিয়েটিভ থিঙ্কিং বা মাইন্ডেড না হন তো সেই ক্ষেত্রে সাস্টেইন করাটা খুব টাফ, কারণ অলরেডি মার্কেটে অনেক ভালো ভালো ডিজাইনার থিঙ্কার আছেন। তো তাদের সাথে কম্পিট করতে হলে অবশ্যই গ্রাফিক ডিজাইনটা খুব ক্রিয়েটিভ মাইন্ডের হতে হয়। অবশ্যই। আরেকটি ব্যাপার রাব্বি বলবেন, সেটা হচ্ছে প্রোফাইল তৈরি বা পোর্টফোলিও প্রস্তুত করা বা কাজ সাবমিট করা, এইসব বিষয়ে আসলে কিভাবে যারা নতুন রয়েছেন তারা শুরুটা করতে পারেন? যদি আমি বলি প্রোফাইল তৈরি, পোর্টফোলিও নেওয়া, এটার ক্ষেত্রে আমি বলবো যে বর্তমান মার্কেট প্লেস ওইখানে অনেক কম্পিটিশন, খুব কম্পিটিটিভ। তো সেই ক্ষেত্রে আপনার নতুন অবস্থায় নিজেকে অবশ্যই প্রফেশনালিজম দেখাতে হবে। আপনি যদি নতুন এসে মনে করেন যে আমি যেন তেনভাবে একটা প্রোফাইল ক্রিয়েট করে পোর্টফোলিও দিয়ে আমি কাজ পাবো, সেটা আসলে সম্ভব না। এই জন্য যারা প্রশিক্ষক আছে অবশ্যই প্রশিক্ষকের পরামর্শ অনুযায়ী ওনারা যেভাবে সাজেস্ট করে সেভাবেই যদি একজন শিক্ষার্থী তার প্রোফাইলটা তারপর পোর্টফোলিও সুন্দরভাবে রেডি করতে পারে, আশা করা যায় সে যদি চেষ্টা করে পরবর্তীতে কাজ পাবে। থ্যাংক ইউ রাব্বি। মিনহাজ একটু বলবেন যে কোন বিষয়গুলো আপনাকে বাস্তবে কাজ পেতে বেশি সাহায্য করেছে? বাস্তবে কাজ পেতে সাহায্য করছে প্রথমত আমার চেষ্টা, এটাতে চেষ্টা করে যেতে হবে। যে কাজ পেতে হলে আপনাকে একদম শুরু থেকেই লেগে থাকতে হবে, কাজের কোয়ালিটি বাড়াইতে হবে, এবং পাশাপাশি আপনার মেন্টরদের হেল্প নিতে হবে। মেন্টররা তাদের এক্সপেরিয়েন্স আমাদের সাথে শেয়ার করে। তো মেন্টররা হচ্ছে তারা যেটা ফেস করে আসছে, তাদের যে সমস্যাটা আছে সেই কমিউনিকেশনটা তারা আমাদের সাথে করতেছে, যে তারা এই সমস্যাগুলো তারা ফেস করছে, তো ওই জিনিসটা যাতে আমাদের না হয়, তো আমরাও তাদের থেকে শিখে ওই মতো আগাচ্ছি যাতে আমরা ওই সমস্যাটা ওভারকাম করে আসতে পারি। এবং পাশাপাশি ক্লায়েন্ট কমিউনিকেশনের যে বিষয়টা আছে, এই জিনিসটা অনেক বেশি শিখতে হবে সবাইকে, কারণ ক্লায়েন্ট কমিউনিকেশনের পরেই আসলে আমরা একটা কাজ পেতে পারি ভালো করে। আচ্ছা, এই বিষয়টা নিয়ে আমি আসলে জানতেও চাচ্ছিলাম যে আইটি বেসড যে কাজগুলো আপনারা করে থাকেন সেখানে ক্লায়েন্ট কমিউনিকেশন খুবই গুরুত্বপূর্ণ। ইংরেজি অ্যাকচুয়ালি এই ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা বা সহায়ক ভূমিকা পালন করে? ক্লায়েন্ট কমিউনিকেশনের জন্য বা আমাদের আইটি সেক্টরে একজন আরেকজনের সাথে কমিউনিকেশনের জন্য ইংরেজি বিষয়টাই আসলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ ক্লায়েন্ট যেগুলো আসে বেশিরভাগই আমাদের বিদেশি থাকে। বাংলাদেশিদের সাথে হইলে দেশি ভাষা আমরা কথা বলতে পারতেছি, বাট আমাদের মূল ফোকাস যেহেতু থাকে যে আমরা বিদেশি ক্লায়েন্ট নিয়ে কাজ করব, তো তাদের সাথে আমাদের অবশ্যই ইংরেজিতে কথা বলতে হবে। তো অনেক সময় দেখা যায় যে যারা ইংরেজি একটু কম জানে বা যারা ঠিকঠাক মতো বলতে পারতেছে না ইংরেজি, তো তাদের কমিউনিকেশনের অনেকটা গ্যাপ হয়ে যায়, যার কারণে তারা অনেক সময় ক্লায়েন্ট হারায়।
এরকম অনেক প্রবলেম তারা ফেস করে থাকে। তো ইংরেজি শেখাটা আসলে অনেক গুরুত্বপূর্ণ আমাদের জন্য। সো ইংলিশটা অ্যাকচুয়ালি লার্ন করে নিতে হয় যদি আমাদের এখানে কোনো গ্যাপ থাকে, বা ইংলিশে খুব একটা ভালো দক্ষতা সবার নাও থাকতে পারে, সেক্ষেত্রে তাদের করণীয়। আমাদের যদি যুব উন্নয়নের কথা বলি, সেখানে আমি যখন কোর্স করছিলাম তো শুধুমাত্র ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য আলাদা করে প্রশিক্ষণ ছিল, মানে 2 ঘন্টা ক্লাস ছিল অথবা 1 ঘন্টা ক্লাস ছিল, যাতে করে আমরা ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করতে পারি। দ্যাট মিনস যে কমিউনিকেশন স্কিল যেটা আছে ইংলিশ যেটা, সেটাকে develop সেটা শেখানো করা। হয়েছিল। মিনহাজ একটু বলবেন যে ডলার আসা, এটাই তো অনেক বিশাল একটা ব্যাপার ছিল, উইথড্র করা নিয়ে কোনো জটিলতা তৈরি হয়েছে কিনা বা কোনো টেনশন ছিল কিনা? উইথড্র করা নিয়ে টেনশন ছিল, অনেক টেনশন ছিল যে ডলার আসবে, আমি কিভাবে সেটা উঠাবো। সরাসরি তো আমরা এখন আনতে পারি না বাংলাদেশে, তো আমরা হচ্ছে পেওনিয়ারের মাধ্যমে আগে পেওনিয়ারে নিয়ে যাই মার্কেট প্লেস থেকে, তো সেখান থেকে আমরা হচ্ছে আমাদের ব্যাংক অথবা আমাদের মোবাইল ব্যাংকিং আছে সেখানে আমরা ট্রান্সফার করতে পারি। তো এই জিনিসগুলোতে আমাদের মেন্টররা অনেক হেল্প করায়, আমাদের কোনো সমস্যার আসলে সম্মুখীন হই নাই। রাব্বি একেবারে তো শেষের দিকে রয়েছে, সর্বশেষ আপনার কাছ থেকে জানতে চাই যে যারা প্রশিক্ষণার্থী রয়েছে, 8 ঘন্টার একটা লম্বা সময়ের ক্লাস টানা 3 মাস করতে হচ্ছে, পরবর্তীতে আবার বাসায় যে সেগুলোকে প্র্যাকটিস করতে হচ্ছে, তো এই ক্ষেত্রে ধৈর্য এবং সহনশীলতা এটার একটা চমৎকার কম্বিনেশন থাকতে হয়। তো মানসিকভাবে একজন প্রশিক্ষণার্থী যারা এই কোর্সে নিজেদেরকে যুক্ত করতে চাচ্ছে, তারা কিভাবে মানসিকভাবে প্রস্তুত হতে পারে? আমি আসলে বলবো যে ধৈর্যের কোনো বিকল্প নেই। একটা ক্লাসে কেউ A+ পায়, আবার কেউ কোনো রকম পাশ করে। তো A+ সেই পায় যে কিনা কি ডাইহার্ড পরিশ্রম করে ওই সফলতাটা অর্জন করে। একই পড়া, একই বই, জিনিস, কিন্তু রেজাল্টটা আলাদা। তো সেই ক্ষেত্রে আমি বলবো আসলে অবশ্যই আপনার ধৈর্য ধরে বেশি না 3-4 মাস যদি কাজ করে বা শিখে নিজে নিজে প্র্যাকটিস করে, তাহলে সফলতা আসা সম্ভব। এই প্রশিক্ষণ এবং আর্ন আপনাদের জীবনযাত্রার মানে আসলে কতটা প্রভাব বিস্তার করেছে, কিভাবে পরিবর্তন এনেছে? মিনহাজ। এই প্রশিক্ষণের মান আসলে জীবনযাত্রা অনেকটাই পরিবর্তন করেছে, যেহেতু আমি একজন স্টুডেন্ট ছিলাম। তো স্টুডেন্ট অবস্থায় আর্নিং আসতেছে, তো আগে তো বাবা মার কাছ থেকে টাকা নিতে হতো, বাট যখন আমি আর্নিং করা শুরু করছি তখন থেকে হচ্ছে আমি নিজের যা শখগুলো ছিল আলাদা আলাদাভাবে নিজে নিজে সেগুলো পূরণ করেছি, এবং এখনও আমি করে যাচ্ছি যে নিজের যতটুকু দরকার, নিজের প্রয়োজনগুলো আমি মেটাতে পারতেছি। আর রাব্বি? আমরা আসলে আগে যেভাবে চলতাম, তো আমাদের জীবনমান অবশ্যই অনেক উন্নত হয়েছে। তো আমাদের আসলে নিজস্ব একটা বাড়ি ছিল না, তো আমি ইনশাল্লাহ এই যে কিছুদিনের মধ্যেই বাড়ির কাজ ধরবো। তো অবশ্যই ওরকম আর্নিং হচ্ছে, তো ইনশাল্লাহ ভালোই হবে। খুব ভালো লাগলো আপনাদের দুজনের সাথে কথা বলে, খুবই ইন্সপায়ারিং গল্প, এবং আমরা আশা করছি এটা আসলে শুধুমাত্র গল্প হয়ে থাকবে না, প্রতিটা মানুষের জন্য অনুপ্রেরণা আপনারা কাজ করবেন, অনুপ্রেরণা হয়ে। তো অনেক অনেক শুভকামনা রইল, আবারও নিশ্চয়ই আপনাদের সাথে আমার দেখা হবে আপনাদের সফলতার গল্প নিয়ে। আপনাকে ধন্যবাদ। তো যারা এখনো ভাবছেন ফ্রিল্যান্সিং আপনার জন্য কিনা, তারা কিন্তু এবারে ডিসিশনটা নিয়েই নিতে পারেন, আর আমরা তো রয়েছি আপনাদের জন্য ফ্রিল্যান্সিং সম্পর্কে আরও অনেক ডিটেল নিয়ে ফিরে আসবো। সো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চোখ রাখুন আমাদের সফলতার গল্পের প্রতিটি আয়োজনে। আল্লাহ হাফেজ।